আসসালামু আলাইকুম। আমার কাছে আপনাদের করা সবচেয়ে কমন কোয়েশ্চেনগুলোর ভিতরে একটা কোয়েশ্চেন হচ্ছে যে রিডিং এমসিকিউ কিভাবে সলভ করবেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা স্ট্র্যাটেজি শেয়ার করব যেটা আমি নিজে ফলো করে বারবার ব্যান্ড 9 পেতাম এবং এমসিকিউতে সবগুলো কারেক্ট করতে পারতাম। এবং আপনি যদি এটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করেন তাহলে আপনাকে আমি এই গ্যারান্টি দিতে পারি যে আপনার এমসিকিউতে মিস্টেক অনেক কমে আসবে এবং একটা পর্যায়ে এসে আপনি কোনো ভুল ছাড়াই এমসিকিউ কমপ্লিট করতে পারবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমে আপনাকে আমি বলি যে কেন আমাদের এমসিকিউতে ঝামেলা হয় অ্যান্ড স্পেশালি কেন প্যাসেজ থ্রিতে ঝামেলা হয়। এর কারণটা হচ্ছে আপনার প্যাসেজ থ্রিতে এরকম অনেক ওয়ার্ড থাকে যেটা আমরা আসলে জানি না, অনেক ওয়ার্ড যেটা বুঝি না, কখনো শুনি না এরকম। যখন এরকম ওয়ার্ড আসে তখন আমরা আর কোনো কুল কিনারা পাই না, কারণ তখন আমরা ওই মিনিংটা খুঁজে ট্রাই করি, আমার সময় চলে যায় অ্যান্ড হচ্ছে আলটিমেটলি আমি হচ্ছে আমার আনসারটাকে আর করতে পারি না। আর আরেকটা কারণ হচ্ছে আমি আমার কোশ্চেনটাকে ঠিকভাবে বুঝতে পারি না। সো আমি বাসায় যখন প্র্যাকটিস করতাম আমার সব সময় আপনার 8.5 বা 9 আসতো। আমার অ্যাকচুয়াল এক্সামে আমার আসছে 8.5 রেটিং। আমি যখন এখনো ক্যামব্রিজ করি, আমার এক্সামটা আমি গত বছর দিছি, এখনো যে আমি ক্যামব্রিজ সলভ করি, আমার আপনার অনেক ওয়ার্ড আসে এরকম যেগুলো আমি মিনিং জানি না। বাট তাও কেন আমি 8.5 9 পাই বাট আপনি পান না? এর কারণ হচ্ছে আমি এইটা বুঝতে পারতেছি যে কোন ওয়ার্ডটা আমার ইম্পর্ট্যান্ট আর কোন ওয়ার্ডটা আমার ইম্পর্ট্যান্ট না। আনসারের জন্য আমার কোন পার্টটা বোঝা লাগবে, কোন পার্টটা বোঝা লাগবে না। সো আপনি যখন ধরতে পারবেন যে যেই যেই ওয়ার্ডগুলা এগুলো আমার লাগবে না, আপনি যখন ওগুলোকে স্কিপ করতে পারবেন, আপনার টাইম ম্যানেজমেন্ট অনেক ইমপ্রুভ হবে। প্লাস হচ্ছে আপনার অ্যাকিউরেসি অনেক বেশি বাড়বে। সো আমরা সলভ করার সময় আপনি দেখবেন যে অনেক ওয়ার্ড আসে এরকম যেগুলোর কোনো প্রয়োজন নাই। সো মেইন পার্টে আসার আগে আপনাদেরকে আমি খুবই হাইলি রেকমেন্ড করবো যে এই ভিডিওটা দেখে নিন রিডিং এর জন্য। এটা আমার নিজের প্র্যাকটিস করতে করতে বানানো একটা স্ট্র্যাটেজি, এবং আমার মতে এটা রিডিং এর জন্য সবচেয়ে বেস্ট স্ট্র্যাটেজি, যেটা আপনার টাইমকে অনেক ইমপ্রুভ করে প্লাস আপনার অ্যাকিউরেসি অনেক বাড়াবে। সো এই ক্লাসটার পরে আপনি এটাকে দেখে নিন। তো আমাদের এমসিকিউ শুরু করার আগে আপনাদেরকে কয়েকটা কথা বলে রাখি কিভাবে সলভ করবো, আমরা কি কি বিষয় মাথায় রাখবো। তো এমসিকিউ সলভ করার আগে আমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কোশ্চেনটাকে বুঝতে হবে, এবং কোশ্চেনটাকে আমার বাংলাতে সিম্পলি মাথায় বুঝতে হবে আর কি। এবং হচ্ছে কোশ্চেন বোঝার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার অপশন কি বলতেছে, অপশনের ভিতরে ডিফারেন্স গুলা কি কি, সেটা বোঝা হচ্ছে আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আপনার রিডিং এর ক্ষেত্রে আপনি যখন অপশনগুলো ধরতে পারবেন, অপশনগুলোর ডিফারেন্সটা বুঝতে পারবেন, তখন আপনি অ্যাকচুয়াল আনসার খুঁজে না পেলেও বেশি সময় এলিমিনেট করে আপনি ধরতে পারবেন যে এটা আমার আনসার। রিডিং এমসিকিউর সবচেয়ে বড় একটা স্ট্র্যাটেজি হচ্ছে এলিমিনেশন। কোনটা কোনটা হবে না এটা আপনি প্যাসেজ পড়লেই বুঝতে পারবেন যে এইটা এটা আমার হবে না। এবং এগুলোকে আপনি বাদ দিতে পারলে আপনার আলটিমেটলি যখন একটা বা দুইটা থাকবে এখান থেকে আপনার ডিসিশন নেওয়া অনেক ইজি হয়ে যায়। সো আমরা হচ্ছে এমসিকিউ করার সময় দুইটা বিষয় মাথায় রাখবো, একটা হচ্ছে আমাদের অপশনগুলোকে আগে ভালোভাবে পড়তে হবে এবং এটার ডিফারেন্সটা বুঝতে হবে, অ্যান্ড হচ্ছে আমাদের কোশ্চেনগুলো সলভ করার সময় আমাদের এলিমিনেট করতে হবে যত বেশি সম্ভব। এটা আমাদের মেইন স্ট্র্যাটেজি, এবং বাকি কথাগুলো আমি হচ্ছে সলভ করতে করতে এখান থেকে বলবো। তো চলুন আমাদের প্রথম কোশ্চেনটা দেখা যাক। আচ্ছা, এটা কুইক অ্যানাউন্সমেন্ট। যারা বারবার নিজ থেকে প্রিপারেশন নেওয়া ট্রাই করে আর পারছেন না এবং চাচ্ছেন যে কারো একজনের আন্ডারে থেকে আজ প্রিপারেশন নিতে, তাদের জন্য আমি আমার নেক্সট ব্যাচটা সেপ্টেম্বর 20 তারিখে শুরু করতে যাচ্ছি। সো এইখানে আপনার প্রয়োজনীয় গ্রামার, প্রত্যেকটা মডিউল, আপনার যত বই লাগবে সেগুলা, নির্দিষ্ট একটা হোমওয়ার্ক, বাধ্যতামূলক সেকশন, মক টেস্ট, ফিডব্যাক এটসেট্রা, যত কিছু প্রয়োজন আছে সবকিছু আপনি এখানে পেয়ে যাবেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনার এক্সামের আগ পর্যন্ত আপনি আমাকে আপনার পাশেই পাবেন। যে কোনো সময় যে কোনো পরামর্শ যা লাগবে সবকিছু আপনি আমাকে পার্সোনালি আস্ক করতে পারবেন আর কি। সো কোর্স ফি হচ্ছে 7,000 টাকা, আর ফার্স্ট 10 জনের জন্য 30% ডিসকাউন্টে বা 1,000 টাকা। সো আপনারা যারা ইন্টারেস্টেড তারা আমাকে টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে। তো এখন যদি মেইন টপিকে আসি। তো প্রথম কোশ্চেনে বলা, দ্য পারপাস অফ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ ইজ টু ড্যাশ। ঠিক আছে, সো এখন আমার এখানে বলছে ফার্স্ট প্যারাগ্রাফের পারপাসটা কি। সো এমসিকিউতে আপনার এরকম কোন প্যারাগ্রাফ এগুলো বলা থাকে মোস্ট অফ দ্য টাইম। সো এটা আপনার প্রথম প্যারাগ্রাফে এখন আমার যেতে হবে, এবং এখানে আমার দেখতে হবে যে এর পারপাসটা কি। পারপাস মানে হচ্ছে এর মেইন, এটা আসলে কি নিয়ে কথা বলতেছে, কি বোঝাচ্ছে। ঠিক আছে, সো এখন যে আমরা অপশনগুলোকে দেখি, তো আমার ফার্স্ট অপশনটা বলতেছে যে ডিফেন্ড পার্টিকুলার আইডিয়াস। দ্যাট মিনস আমার ফার্স্ট প্যারাগ্রাফে হচ্ছে কোনো একটা আইডিয়াকে তারা ডিফেন্ড করবে, দ্যাট মিনস ওটার পক্ষে কথা বলবে। সো আমরা দেখবো এটার কোনো পক্ষে কোনো কথা বলতেছে কিনা, কোনো একটা আইডিয়া ডিফেন্ড করতেছে কিনা। দেন বলতেছে আপনার কম্পেয়ার সার্টেন বিলিভস, যে কিছু নির্দিষ্ট বিলিফকে, মতবাদকে এরা হচ্ছে কম্পেয়ার করবে। সো আমরা দেখবো যে আমার প্যাসেজে কোনো কম্প্যারিজন আছে কিনা, দুইটা বস্তুর ভিতরে কোনো কম্পেয়ার করতেছে কিনা। দেন হচ্ছে ডিসপ্রুভ আ ওয়াইডলি হেল্ড ভিউ, আপনার কোনো একটা মতবাদ যেটা মানুষ অনেক বেশি ভাবে, এটাকে তারা ডিসপ্রুভ করতেছে, মানে এটাকে তারা মিথ্যা প্রমাণ করে দিতেছে বা ভুল প্রমাণ করে দিতেছে। সো এর পরটা বলতেছে
আউটলাইন আ কমন অ্যাজাম্পশন, যে কোনো একটা মানুষের কমন অ্যাজাম্পশন মানে হচ্ছে এমন একটা বিষয় যেটা নর্মালি মানুষ ভাবে, এটার ব্যাপারে কথা বলতেছে, এটাকে উল্লেখ করতেছে। তো সিম্পলি আমার এখানে তাহলে চারটা অপশন হচ্ছে কি, যে যদি আমরা দেখি যে কোনো একটা মতবাদের পক্ষে এরা কথা বলতেছে, ডিফেন্ড করতেছে, তাহলে এটা হচ্ছে আমাদের এ আনসার হবে। যদি এখানে দুইটা বস্তুর ভিতরে কম্পেয়ার করে, তাহলে আমাদের বি হবে। থার্ড হচ্ছে কোনো একটা কিছু যদি এরা ডিসপ্রুভ করে, মানে এর বিপক্ষে কথা বলে এবং হচ্ছে এটাকে ভুল প্রমাণ করে, তাহলে সেটা আমার আনসার হবে। আর যদি এগুলা কোনোটাই না করে, ডিফেন্ড, কম্পেয়ার বা ডিসপ্রুভ, তাহলে হচ্ছে যদি নর্মালি একটা কিছু নিয়ে কথা বলে, তাহলে আমাদের আনসার হচ্ছে ডি। তো এবার আমরা যদি প্যাসেজে দেখি শুরু থেকে, তাহলে সায়েন্টিফিক ডিসকভারি ইজ পপুলারলি বিলিভড, সায়েন্টিফিক ডিসকভারিকে পপুলারলি বিলিভ করা হয়, মানে মানুষ মনে করে। সো আমাদের এখানে কিন্তু একটা কিওয়ার্ড অলরেডি ম্যাচ করতেছে, যে কমন অ্যাজাম্পশন, কমনলি মানুষ অ্যাজিউম করে, মনে করে। তো সায়েন্টিফিক ডিসকভারিকে পপুলারলি বিলিভ করা হয়, বিলিভ টু রেজাল্ট ফ্রম দ্য শিয়ার জিনিয়াস, মানে এটা হচ্ছে একটা রেজাল্ট ফ্রম দ্য শিয়ার জিনিয়াস, মানে হচ্ছে আপনার পিওর ট্যালেন্ট অফ সাচ ইন্টেলেকচুয়াল স্টার্স অ্যাজ ন্যাচারালিস্ট চার্লস ডারউইন, থিওরিটিক্যাল ফিজিসিস্ট অ্যালবার্ট আইনস্টাইন। তো এখানে আমার সিম্পলি বলতেছে যে মানুষ আপনার প্রায়ই মনে করে যে সায়েন্টিফিক ডিসকভারিগুলা, এগুলা আসে শুধুমাত্র আপনার অনেক মেধাবী যারা আছে এদের মাথা থেকে, যেমন হচ্ছে আপনার ডারউইন, আইনস্টাইন, এদের মাথা থেকে। তো এখানে দেখেন আপনার এই যে স্টার্স অ্যাজ ন্যাচারালিস্ট, দেন হচ্ছে থিওরিটিক্যাল ফিজিসিস্ট, এই যে এই ওয়ার্ডগুলা, এই ওয়ার্ডটা আমি জানি বা না জানি এতে কিন্তু আমার কিচ্ছু যায় আসে না। আমার মেইন পার্টটা আমি যদি এটুকু বুঝতে পারি যে সায়েন্টিফিক ডিসকভারি ইজ পপুলারলি বিলিভড, এটা বিলিভ করা হয়। কি বিলিভ করা হয়? যে এটা বিলিভ করা হয়। আপনি যদি এটা ফুল নাও বুঝেন, কোনো দরকার নেই, এটা আপনার মাথায় যে মানুষের একটা মতবাদ নিয়ে কথা বলতেছে এখানে। তো এরপর যদি আমরা পড়ি, আওয়ার ভিউ অফ সাচ ইউনিক কন্ট্রিবিউশন, আওয়ার ভিউ আমাদের মতবাদ, অফ সাচ ইউনিক কন্ট্রিবিউশনস টু সায়েন্স অফটেন ডিসরিগার্ডস দ্য পার্সনস প্রায়ার এক্সপিরিয়েন্স। তো বলতেছে আমাদের মতবাদ সায়েন্স নিয়ে অফটেন ডিসরিগার্ডস, ডিসরিগার্ড মানে হচ্ছে ইগনোর করে, দ্য পার্সনস প্রায়ার এক্সপিরিয়েন্স, একটা লোকের পূর্ববর্তী এক্সপিরিয়েন্সকে, মানে এই যে একটা আবিষ্কারের পিছনে তার যে করার জন্য আগে যে যে এক্সপিরিয়েন্স গুলো লাগছে এগুলাকে ইগনোর করে, অ্যান্ড দ্য ইফোর্টস অফ দ্য লেসার নোন প্রিডিসেসর্স, মানে হচ্ছে সিম্পলি বলতে গেলে যে আমাদের এই যে মতবাদটা, এটা হচ্ছে মূলত আগে তার যে এক্সপিরিয়েন্স গুলো দরকার, বা তার পিছে যে অন্য তার টিচার বা যারা তাকে এটা শিখাইছে বা এরকম কিছু, তাদের ভূমিকাটাকে আমরা নর্মালি ইগনোর করে যাই। আমাদের মতবাদটা সেটা বলতেছে, আমাদের মতবাদ নিয়ে কথা বলতেছে। দেন বলতেছে কনভেনশনাল উইজডম। কনভেনশনাল উইজডম মানে হচ্ছে সচরাচর মানুষ যেই ধরনের চিন্তা ভাবনা করে সেটাকে বলে কনভেনশনাল উইজডম। দ্যাট মিনস আমাদের আবারও এই অ্যাজাম্পশনের কথা বলতেছে। ঠিক আছে? তো বলতেছে কনভেনশনাল উইজডম অলসো প্লেসেস গ্রেট ওয়েট অন ইনসাইট ইন প্রমোটিং ব্রেক থ্রু সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস। তো বলতেছে এরাও হচ্ছে আপনার খুবই গভীরভাবে এই যে এটা নিয়ে কথা বলে এমন ভাবে যে অ্যাজ ইফ, যেন আইডিয়াস স্পন্টেনিয়াসলি পপ ইনটু সামওয়ানস হেড ফুলি ফর্মড অ্যান্ড ফাংশনাল, মানে এমন ভাবে এরা এটা নিয়ে কথা বলে যেমন মনে হয় যেন এই আইডিয়া গুলা কারো একজনের মাথায় ফুলি ফর্মড হয়ে চলে আসছে, এর পিছে তার কোনো এক্সপিরিয়েন্স দরকার হয় নাই, বা কি বলে অন্য কারো হাত নেই, তার মাথায় এমন আইডিয়া গুলো একদম পুরোপুরি ক্লিয়ারলি পারফেক্ট হয়ে চলে আসছে, সেটাকে প্রেজেন্ট করে দিছে। সো নর্মালি এখানে এটা বলছে, মনে করেন আপনি এখানে অনেক কিছু বুঝতে পারেন নাই, কি বলে আপনি এখানে এই যে পার্সেন্টেজ রিগার্ডস প্রায়র এক্সপিরিয়েন্স এগুলো কিছু বুঝেন নাই, বাট আপনি এটা বুঝতে পারতেছেন যে এইখানে হচ্ছে বলতেছে মূলত আমাদের অ্যাজাম্পশন নিয়ে, মনে করেন আপনি সেটাও বুঝতে পারেন নাই। কিন্তু আবার যদি আমরা আমাদের কোশ্চেনে দেখি অপশনগুলোকে, ফার্স্ট অপশনটা হচ্ছে ডিফেন্ড আ পার্টিকুলার আইডিয়াস, কিন্তু আপনি এতক্ষণ যে পড়ার পরে আপনি কি এখানে একবারও দেখছেন যে এই আইডিয়াটাকে এরা ডিফেন্ড করতেছে, পক্ষে কথা বলতেছে? যেখানে একটা মানুষ একটা কোনো একটা আইডিয়া নিয়ে বলছে, দেন বললো যে হ্যাঁ এটা সঠিক, বা এটা এমন হওয়া উচিত, এমন কিছু বলছে? বলে নাই। এখানে কোনো কম্পেয়ার দেখছেন যে দুইটা আইডিয়ার ভিতরে কম্প্যারিজন করতেছে, যে এটা এটা আপনার কম্প্যারিজন মানে কি একটা সাথে তুলনা করতেছে, কোনো তুলনা দেখছেন? দেখেন নাই। এখানে কি কোনো একটা ডিসপ্রুভ করছে? ডিসপ্রুভ মানে এরকম যে আপনার এখানে বলছে যে এটা এমন করে মানুষ, কিন্তু এটা উচিত না, দে শুড নট, বা হচ্ছে এটা একটা ভুল ধারণা, এরকম কিছুই বলছে? তাও কিন্তু বলে নাই। এখানে সিম্পলি মানুষ এরকম এরকম ভাবে এটা বলে দিছে, মানুষ এটা ভাবে, কিভাবে আপনি সেটা না বুঝলেও আপনার কোনো সমস্যা নেই, কিন্তু মানুষ যে নর্মালি এটা ভাবে সেটা আপনি বুঝতে পারতেছেন। তো এখানে আমাদের তাহলে আমরা যদি ডি নাম্বারে দেখি, বলতেছে আউটলাইন আর কমন অ্যাজাম্পশন, যে একটা কমন অ্যাজাম্পশনের ব্যাপারে কথা বলে আর কি। সো আপনি যদি এটা নাও বুঝেন, তাও কিন্তু এই যে এই তিনটা এলিমিনেট করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এটা আমার আনসার। কারণ ডিফেন্ড বা কম্পেয়ার বা কোনো একটা কিছু ডিসপ্রুভ কিন্তু এটা করে না। কিন্তু আমরা যদি এটাকে এমনি নর্মালি যদি দেখি, তাহলে কিন্তু একটা কমন একটা মানুষের মতবাদ নিয়ে কথা বলতেছে, যে মানুষ এমন এমন ভাবে। সো আমাদের এখানে আনসার হচ্ছে ডি। তো এরপরে যদি আমরা এটা দেখি, তাহলে হচ্ছে হোয়াট আর দ্য রাইটার্স ডুইং ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ, মানে আপনার রাইটাররা সেকেন্ড প্যারাগ্রাফে কি করতেছে। তাহলে আমাদের এখানে কোথায় যাওয়া লাগবে? সেকেন্ড প্যারাগ্রাফে, এবং সেখানে রাইটার কি নিয়ে কথা বলছে সেটা আমার দেখা লাগবে। সো আমরা অপশনগুলোকে যদি দেখি,
ক্রিটিসাইজিং অ্যান অপিনিয়ন, কোনো একটা অপিনিয়নকে ক্রিটিসাইজ করতেছে। সো প্রথম হচ্ছে ক্রিটিসাইজিং, মানে এটার বিপক্ষে কথা বলতেছে বা এরকম কিছু। দেন হচ্ছে জাস্টিফাইং আ স্ট্যান্ড পয়েন্ট, কোনো একটা পয়েন্টকে তারা জাস্টিফাই করতেছে, মানে এটার পক্ষে কথা বলতেছে। ফার্স্ট হচ্ছে বিপক্ষে কথা বলা, সেকেন্ড হচ্ছে পক্ষে কথা বলা। দেন থার্ডটা হচ্ছে এক্সপ্লেইনিং অ্যান অ্যাপ্রোচ, কোনো একটা বিষয়কে তারা এক্সপ্লেইন করতেছে। সো আমরা দেখবো যে কোথাও কি এটা কোনো একটা বিষয়ের কথা বললো, দেন কি এটা নিয়ে কোনো এক্সপ্লেনেশন দিতেছে কিনা। দেন ডি নাম্বার হচ্ছে আপনার সাপোর্টিং অ্যান আর্গুমেন্ট, কোনো একটা আর্গুমেন্টকে তারা সাপোর্ট করতেছে, মানে এটার তাও পক্ষে কথা বলতেছে। হুম। তো ফার্স্ট হচ্ছে এটা নিয়ে এটা বিপক্ষে কথা বলবে, যদি বিপক্ষে হয় তাহলে আমাদের এ, যদি জাস্টিফাই করে পক্ষে কথা বলে তাহলে বি, যদি এটা নিয়ে শুধু কোনো পক্ষ বিপক্ষে কিছু বলতেছে না জাস্ট এক্সপ্লেন করতেছে তাহলে আমাদের সি। আর যদি আমাদের ডি নাম্বার এটা হয় আপনার কোনো একটা আর্গুমেন্টকে, কোনো একটা মতবাদকে এরা হচ্ছে আপনার সাপোর্ট করতেছে তাহলে হচ্ছে আমাদের মানে পক্ষে কথা বলে তাহলে আমার ডি। এবার যদি আমরা আমাদের এটা এখানে দেখি সেকেন্ড প্যারাগ্রাফে, দেয়ার মে বি সাম লিমিটেড ট্রুথ টু দিস ভিউ। তো এই যে এটা বললো যে মানুষ ভাবে যে আইডিয়াগুলো আসলে হুট করে মাথায় চলে আসে, এটার পিছনে অনেক অত বেশি ইফোর্ট নাই। সো এইটা দেয়ার মে বি সাম লিমিটেড ট্রুথ টু দিস ভিউ, যে এটা এখানে আপনার আসলে কিছু সত্য থাকতে পারে এই মতবাদটায়। তাহলে আপনার মনে হতে পারে আরে এটা তো তাহলে আমাদের জাস্টিফাই করতেছে বা সাপোর্ট করতেছে, তাহলে তো এখানে একটা হওয়ার কথা। কিন্তু এরপর বলছে দেখেন হাউ এভার। সো হাউ এভার এই ধরনের যে ওয়ার্ডগুলা, হাউ এভার, বাট, এই ধরনের ওয়ার্ডগুলোর আগে যা বসে এটা হচ্ছে টোটাল বুলশেট। মানে হচ্ছে এখানে আগে কি বলছে, বাট এর আগে হাউএভার এর আগে যা বলছে এটা পুরা 95% সময় এটার কোনো ভ্যালু থাকে না। এরপরে কি বলছে এটা হচ্ছে আমাদের মেইন ইম্পর্টেন্ট বিষয়। সো বলতেছে হয়তো ট্রুথ থাকতে পারে, কিন্তু উই বিলিভ দ্যাট, আমরা বিলিভ করি যে ইট লার্জলি মিসরিপ্রেজেন্টস, এটা হচ্ছে ভালোভাবে মিসরিপ্রেজেন্ট করে, মানে হচ্ছে ভুলভাবে দেখায় দ্য রিয়েল নেচার অফ সায়েন্টিফিক ডিসকভারি, সায়েন্টিফিক আবিষ্কারের আহ, আসল নেচারটাকে এটা ভুলভাবে দেখায়, অ্যাজ ওয়েল এজ দ্য ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন অ্যান্ড মেনি আদার রিয়েলমস অফ হিউম্যান এন্ডেভার। এই যে এটুকু আপনার না বুঝলে কোনো ইয়ে নাই, প্যারা নেই, কারণ আমাদের এখানে বলে দিছে কি বলছে, যে আমরা বিলিভ করি এরা হচ্ছে মিসরিপ্রেজেন্ট করে, ভুলভাবে দেখায় সায়েন্টিফিক ডিসকভারিকে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে জাস্টিফাই কি করছে, মানে এটার পক্ষে কথা বলছে, পক্ষে কথা বলে নাই, এক্সপ্লেনেশনও নাই। এখানে কি করছে, ক্রিটিসাইজ কিন্তু করছে, যে বলছে এটা আসলে ভুলভাবে দেখায়। ঠিক আছে, ভুলভাবে দেখানো কি এর বিপক্ষে কথা বলছে যে এটা আসলে সঠিক না, সায়েন্টিফিক ডিসকভারিটা আসলে যেমন এটা আসলে ভুলভাবে দেখায়, দ্যাট মিনস এটা ক্রিটিসাইজ করতেছে। সো তাহলে আমাদের আনসারটা হচ্ছে ক্রিটিসিজম, ক্রিটিসাইজিং অ্যান ওপিনিয়ন। সো জাস্টিফাইং বাদ দিয়ে, এক্সপ্লেনেশন বাদ দিয়ে, সাপোর্ট তো করে নাই কোনো একটা আর্গুমেন্টকে, অ্যান্ড হাউএভার আগে তো বললাম যে যা বসে সেটা তো কোনো ভ্যালু নাই। সো তাহলে আমাদের একমাত্র বাকিই থাকে ক্রিটিসাইজিং, আমাদের আনসারটা হবে ক্রিটিসাইজিং। এরপর যে আমরা 29 নাম্বার দেখি, ইন দ্য থার্ড প্যারাগ্রাফ, তৃতীয় প্যারাগ্রাফে, হোয়াট ডু দ্য রাইটার সাজেস্ট অ্যাবাউট ডারউইন, ডারউইনের ব্যাপারে কি সাজেস্ট করে, অ্যান্ড আইনস্টাইন, এবং আইনস্টাইনের ব্যাপারে কি সাজেস্ট করে। 3 নম্বর প্যারাগ্রাফে রাইটার ডারউইন এবং আইনস্টাইন নিয়ে কি বলেন। সো আমাদের এখানে কিওয়ার্ড হচ্ছে ডারউইন এবং আইনস্টাইন। সো 3 নম্বর প্যারাগ্রাফে আমরা ফার্স্টে যাবো, কিন্তু আমরা ফুলটা কিন্তু পড়বো না, কারণ হচ্ছে আমাদের জাস্ট এটুকু পড়া লাগবে যে ডারউইন নিয়ে এবং আইনস্টাইন নিয়ে কি কথা বলতেছে, বাকিগুলা কিন্তু আমাদের জানার কোনো দরকার নেই। সো এই নাম্বার আমরা যদি দেখি, দে রিপ্রেজেন্ট অ্যান এক্সেপশন টু আ জেনারেল রুল, মানে এই ডারউইন এবং আইনস্টাইন এরা আসলে জেনারেল একটা রুলের ভিতরে পড়ে না, তারা রিপ্রেজেন্ট করে, তারা পড়ে অ্যান এক্সেপশন, মানে একটা আলাদা, টু আ জেনারেল রুল, কোন একটা জেনারেল রুলের তারা হচ্ছে আলাদা। ঠিক আছে, এই রুলের ভিতরে তাদেরকে ফালানো যায় না, এমন বলতেছে, মানে তারা নর্মাল মানুষদের থেকে আলাদা সিম্পলি বলতে গেলে। বি নাম্বার হচ্ছে দেয়ার ওয়ে অফ ওয়ার্কিং, তাদের কাজ করার যে ধরনটা হ্যাজ বিন মিস আন্ডারস্টুড, এটাকে মানুষ ভুল ভাবছে। সো যদি আমরা এখানে দেখি যে মিস আন্ডারস্টুড কিছু বলতেছে, তাদের কাজটাকে আসলে মানুষ তখন বুঝতে পারে নাই বা হচ্ছে ভিন্নভাবে নিছে, তাহলে এটা আমাদের আনসার হতে পারে। এখানে যদি এক্সেপশনের কথা বলে যে তারা হচ্ছে অন্য থেকে আলাদা, তাদেরকে আমি বাহিরে রাখতেছি, তাহলে এটা আমাদের এ নাম্বার হবে। আর সি নাম্বার যদি আমরা দেখি, দে আর অ্যান আইডিয়াল উইচ আদার্স শুড অ্যাসপায়ার টু, তারা হচ্ছে আদর্শ, যেটা হচ্ছে অন্যদের তাদের দেখে অনুপ্রাণিত হওয়া উচিত। আদার্স শুড অ্যাসপায়ার টু, তাদের দেখে অন্যদের অনুপ্রাণিত হওয়া উচিত। সো আমরা যদি দেখি যে আমাদের প্যাসেজে বলতেছে যে তাদেরকে দেখে অন্য মানুষদের অনুপ্রাণিত হওয়া উচিত, অন্যরা তাদেরকে রোল মডেল হিসেবে নেওয়া উচিত, তাহলে আমাদের আনসার সি হতে পারে। দেন ডি নাম্বার বলতেছে দেয়ার অ্যাচিভমেন্টস ডিজার্ভ গ্রেটার রিকগনিশন, যে তাদের অ্যাচিভমেন্ট গুলা এটা হচ্ছে গ্রেটার রিকগনিশন ডিজার্ভ করে। হুম। তো গ্রেটার রিকগনিশন ডিজার্ভ করে মানে কি, যে তাদের অ্যাচিভমেন্টকে সঠিকভাবে আপনার রিকগনাইজ করা হচ্ছে না, সম্মান দেওয়া হচ্ছে না। ঠিক আছে,
সো এগুলাকে আরো বেশি আপনার রিকগনাইজ করা উচিত, আরো বেশি সম্মান দেওয়া উচিত, আরো বেশি এগুলো নিয়ে কথা বলা উচিত, এটা বলতেছে। তো এইবার যদি আমরা দেখি থার্ড প্যারাগ্রাফে, এন্ড হচ্ছে আইনস্টাইন এবং ডারউইন। সো এই যে ডারউইন এবং আইনস্টাইন, সো ফার্স্টেই বলতেছে সেটিং অ্যাসাইড সাচ গ্রেটস অ্যাজ ডারউইন এবং আইনস্টাইন, আইনস্টাইন এবং ডারউইনকে আমরা বাহিরে রেখে, সেটিং অ্যাসাইড ভিন্ন রেখে, দ্যাট মিনস এক্সেপশন, এদেরকে আমি বাহিরে রেখে, দেন বলতেছে হুজ মনিউমেন্টাল কন্ট্রিবিউশনস আর ডিউলি সেলিব্রেটেড, যাদের আপনার মনিউমেন্টাল মানে হচ্ছে আহ, অনেক কন্ট্রিবিউশন, তাদের অনেক অবদানগুলা আর ডিউলি মানে সঠিকভাবে সেলিব্রেটেড, সেলিব্রেট করা হয়। মানে এখানে বলতেছে যে এদের যেই কাজগুলো এরা করছে এগুলাকে সঠিকভাবেই আপনার সেলিব্রেট করা হচ্ছে। দ্যাট মিনস আমার এখানে যে বলছে তাদের কাজগুলাকে আহ আরো বেশি রেকগনাইজ করা উচিত, তাদের অ্যাচিভমেন্ট গুলাকে। হ্যাঁ, তাহলে এটা আমার ভুল, কারণ বলছে তাদেরকে সঠিকভাবেই রেকগনাইজ করা হইতেছে। ঠিক আছে, যেমন দরকার তেমনই হইতেছে, দ্যাট মিনস তাদেরকে আরো বেশি রেকগনাইজ করা উচিত তাদের কাজগুলাকে, তাহলে এটা আমার ভুল হবে। So, আমাদের ডি নাম্বার কিন্তু এখানেই বাদ প্রথমেই। অ্যান্ড এখানে কিন্তু আমার বলছে তাদেরকে আমি আলাদা রেখে, তো এই যে এখানে পড়ার সময় আপনি যদি মনিউমেন্টাল ওয়ার্ডটা না পারেন, এটা কিন্তু আপনার কাছে যায় আসে না। আপনি যদি এটা বুঝেন যে হুজ কন্ট্রিবিউশন, তাদের কন্ট্রিবিউশনটা হচ্ছে সঠিকভাবে সেলিব্রেট করা হচ্ছে, এটুকু বুঝলে আমরা হবে। সো মনিউমেন্টাল আপনার কিন্তু দরকার হয় না। সো এই ওয়ার্ড গুলাকে আপনার স্কিপ করে যেতে হবে। তো আমরা যদি সামনে পড়ি, যে বলতেছে আমরা যদি ডারউইন এবং আইনস্টাইনকে বাহিরে রাখি, আহ, তাহলে কি মাঝখানে একটা অ্যাপোজিশন ব্যবহার করছে। সো আমরা এখান থেকে পড়ি, উই সাজেস্ট দ্যাট, আমরা সাজেস্ট করি যে ইনোভেশন ইজ মোর আ প্রসেস অফ ট্রায়াল অ্যান্ড এরর। আবিষ্কারটা হচ্ছে আপনার একটা মানে ভুল হবে, সঠিক হবে, আবার ভুল হবে, এরকম একটা বিষয়। ওয়ার, যেখানে টু স্টেপস ফরওয়ার্ড, দুই স্টেপ সামনে যাওয়া, মে সামটাইমস কাম উইথ ওয়ান স্টেপ ব্যাক, মানে এটা আপনার আবার এক স্টেপ পিছিয়ে নিয়ে আসতে পারে। আপনি যদি দুই পা সামনে যান, আবার আপনি এক পা পিছিয়ে চলে আসতে পারেন, বারবার ভুল হবে সঠিক হবে এরকম। কিন্তু এই রুলটা থেকে আপনার সেটিং অ্যাসাইড সাচ গ্রেটস অ্যাজ ডারউইন অ্যান্ড আইনস্টাইন, এই রুলটা থেকে আমরা গ্রেট লোক ডারউইন এবং আইনস্টাইনকে বাইরে রেখে দিতেছি। দ্যাট মিনস যে বারবার ভুল হবে সঠিক হবে ইয়ে হবে, এই রুলের ভিতর এই দুজন লোক পড়ে না, এটা আমাদের বলতেছে। দেন সামনে যে আমরা আসি, এখানে কিন্তু এগুলো আমার দরকার নাই, কিন্তু এই যে এই পার্টগুলা, দ্য এভলিউশনারি ভিউ অফ হিউম্যান ড্যাশ 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 রিকগনাইজ দ্য কমিউনিটিভ নেচার সায়েন্টিফিক প্রোগ্রেস, এগুলো আমাদের কোনো দরকার নেই, কারণ আমার কোশ্চেন আমাকে বলছে কি যে আইনস্টাইন এবং ডারউইন নিয়ে কি বলছে। কিন্তু এছাড়া এর বাহিরে নর্মালি কি বলতেছে চলতেছে এগুলো আমার কোনো দরকার নেই। সো ডারউইন এবং আইনস্টাইন নিয়ে কি বলা হয়েছে, তারা হচ্ছে এক্সেপশন বলা হয়েছে। সো তাহলে আমাদের এখানে প্রথমে এখানে কি বলা, এ নাম্বার, দে রিপ্রেজেন্ট অ্যান এক্সেপশন টু আ জেনারেল রুল। সো আমাদের রুলটা কি ছিল, যে আপনার বারবার ভুল হবে সঠিক হবে, কিন্তু এটার থেকে আপনার সেটিং অ্যাসাইড সাচ গ্রেটার্স ডারউইন অ্যান্ড আইনস্টাইন, এদেরকে হচ্ছে এটার বাহিরে, দ্যাট মিনস তারা হচ্ছে এই রুলের এক্সেপশন। সো তারা হচ্ছে দে রিপ্রেজেন্ট অ্যান এক্সেপশন টু আ জেনারেল রুল। মনে করেন আপনি এ নাম্বার খুঁজে পান নাই, তাহলে এবার আমার এলিমিনেট করতে হবে। সো আমাদের ডি নাম্বার যে আমরা দেখি যে তাদের অ্যাচিভমেন্টকে আপনার আরো বেশি রেকগনিশন দেওয়া উচিত, এটা তো আমাদের অফকোর্স ভুল, কারণ হচ্ছে অলরেডি বলছে তাদেরকে সঠিক করে দেওয়া হচ্ছে। সি নাম্বার যে আমরা দেখি, দে আর অ্যান আইডিয়াল উইচ আদার্স শুড অ্যাসপায়ার টু, তাদের দেখে অন্যদের অনুপ্রাণিত হওয়া উচিত, এরকম কিন্তু কিচ্ছু বলে নাই যে অন্যদের তাদের ফলো করা উচিত বা এরকম কিছু। সো আমাদের সি নাম্বারও বাদ। দেয়ার ওয়ে অফ ওয়ার্কিং হ্যাজ বিন মিস আন্ডারস্টুড, তারা যেভাবে কাজ করতো সেটাকে মানুষ ভুলভাবে নিছে, মানুষ বুঝতে পারে না, এটা নিয়েও কিন্তু কিচ্ছু বলে নাই। দ্যাট মিনস আমাদের বি সি ডি কিন্তু বাদ। সো যেটা বাকি আছে এটা আমি বুঝি বা না বুঝি, এটাই আমার আনসার, কারণ এগুলো আমি ক্লিয়ারলি দেখতে পারতেছি এগুলো একটাও হবে না। সো আমার আনসার কিন্তু এ তাহলে। সো এরপর যে আমরা আসি থার্টি নাম্বারে, তো থার্টি নাম্বারে বলতেছে এখানে কোনো প্যারাগ্রাফের ইয়ে বলে নাই, বলছে জন নিকলসন ইজ অ্যান এক্সাম্পল অফ আ পার্সন হুজ আইডিয়া ড্যাশ। সো আমাদের এখানে কিওয়ার্ড হচ্ছে জন নিকলসন। সো এই হচ্ছে আমার একটা এক্সাম্পল যার আইডিয়াটাই কিছু একটা করা হয়েছে। সো আমাদের এখানে তাহলে কি দেখতে হবে, এর আইডিয়াটা, ঠিক আছে, এই কোনো একটা আইডিয়া দিবে, সেই আইডিয়াটা, অ্যান্ড হচ্ছে এটাকে কি করা হয়েছে। সো অপশনগুলোকে যে আমরা দেখি, established his reputation as an influential scientist, যে তার এই আইডিয়াটা তাকে হচ্ছে একটা ইনফ্লুয়েন্সিয়াল সায়েন্টিস্ট বানিয়ে দিছে। আপনার এখানে established his reputation এগুলো আপনার দরকার নাই, আপনার জাস্ট এটুকু বুঝতে হবে, বাংলাতে এটাকে মাথায় নিতে হবে সিম্পলি, যে তাকে একটা ইনফ্লুয়েন্সিয়াল, একটা নামি দামি বা হচ্ছে একটা ক্ষমতাবান সায়েন্টিস্ট বানিয়ে দিচ্ছে তারা এই আইডিয়াটা। যদি বানায় তাহলে সেটা আমাদের আনসার, যদি না বানায় তাহলে এটা আমাদের আনসার না। দেন হচ্ছে আমাদের বিনা আমরা দেখি যে was only fully understood at a later point in history, আপনার হিস্ট্রিতে একটা পরবর্তীতে তাকে বোঝা হয়েছে। ঠিক আছে, মানে আপনার এটা সিম্পলি বলতে গেলে, সে যখন বেঁচে ছিল তখন তাকে অত বেশি মানুষ অ্যাপ্রিসিয়েট করে না, সে যখন মারা গেছে হিস্ট্রিতে পরবর্তীতে তাকে মানুষ অ্যাপ্রিসিয়েট করা শুরু করছে। সো এখানে দেখেন অনলি ওয়ার্ডটা বলছে। আইএলস এর ক্ষেত্রে আপনার আইএলস অনেক সময় এরকম কিছু এক্সট্রিম ওয়ার্ড ইউজ করে, যেমন হচ্ছে
only, never, always, completely, all, none। সো এই ধরনের যে ওয়ার্ডগুলো যেগুলো আপনার সবকিছুকে বোঝায় একসাথে, এগুলো যদি কোনো জায়গায় থাকে, আপনি ধরতে পারেন যে 80% চান্সেস এটা আমার আনসার হবে না, কারণ আইএলটিএস এরকম এক্সট্রিম আপনার আনসার হয় না। যদি বলে যে অনলি এটাই করছে, বা হচ্ছে আপনার সবাই এটা করছে বা এরকম কিছু, সো এটাকে মাথায় রাখতে পারেন যে এটা আমার আনসার না হওয়ার চান্স অনেক বেশি। হুম। তো এরপর আমরা যদি সি নাম্বারে দেখি, লেড দ্য ফাউন্ডেশন, তার আইডিয়াটা ইজ এন এক্সাম্পল অফ পার্সন, তার আইডিয়াটা, তার এক্সাম্পলটা একজন আমার কিন্তু বোঝার দরকার নেই, মাথায় রাখার দরকার নেই। নিকলসনের আইডিয়াটা কি করছে সেটা আমাদের দেখার দরকার। তো তার আইডিয়াটা লেড দ্য ফাউন্ডেশন, ফাউন্ডেশন তৈরি করছে ফর সামওয়ান এলসেস ব্রেক থ্রু, অন্য একজনের আবিষ্কারের জন্য এটা ফাউন্ডেশন হিসেবে কাজ করছে। সামওয়ান এলসেস ব্রেক থ্রু, ব্রেক থ্রু মানে হচ্ছে আবিষ্কার। সো বলতেছে যে তার এই আইডিয়াটা, মানে সিম্পলি বলতে গেলে আরেকজন হচ্ছে তার এই আইডিয়া নিয়ে কাজ করছে এবং সে হচ্ছে নিজে একটা বড় কিছু আবিষ্কার করতে পারছে। মানে হচ্ছে তার আইডিয়াটা অন্য একজনের বড় একটা আবিষ্কারের ফাউন্ডেশন বেস হিসাবে কাজ করছে, মূল হিসাবে কাজ করছে। যদি এখানে কোনো জায়গায় বলে যে অন্য একটা বিজ্ঞানী তার এটার উপর কাজ করে কোনো একটা আপনার বড় আবিষ্কার করতে পারছে, তাহলে সেটা আমাদের আনসারটা কিন্তু তাহলে সি হবে। দেন দিন আবার যে আমরা দেখি যে সে হচ্ছে ইনিশিয়ালি ফার্স্টে ম্যাট উইথ স্কেপটিসিজম। স্কেপটিসিজম মানে হচ্ছে আপনার তাকে অত বেশি দাম টাম দেওয়া হয় না ফ্রম দ্য সাইন্টিফিক কমিউনিটি। সো বলতেছে তাকে হচ্ছে ফার্স্টে আপনার সাইন্টিফিক কমিউনিটি অত দাম টাম দেয় না। তো আপনি দেখবেন যে তাকে যদি দাম টাম না দিয়ে থাকে, হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের আনসার ডি হতে পারে। তো এইবার যদি আমরা আসি যে এই লোকটার নামটা কোথায় আছে, জন নিকলসন। সো আপনার এখানে এখানে যে আমরা দেখি কনসিডার দ্য আনহেরাল্ডেড সায়েন্টিস্ট জন নিকলসন। সো আপনার এই যে এখানে দেখেন বলতেছে কনসিডার করো ওয়ান আনহেরাল্ডেড সায়েন্টিস্ট। সো এই আনহেরাল্ডেড এর যদি আপনি মিনিংটা না জানেন, এটা কিন্তু কিছু যায় আসে না, আপনারা জানার কোনো দরকার নেই। সো বলতেছে জন নিকলসনের ব্যাপারে ভাবো, কনসিডার জন নিকলসন, জন নিকলসনের ব্যাপারে ভাবো। আ ম্যাথমেটিক্যাল ফিজিসিস্ট ওয়ার্কিং অন দ্য ড্যাশ ড্যাশ ড্যাশ। এখানে তার হচ্ছে আপনার তার ব্যাপারে বিস্তারিত বলতেছে, সেই লোকটা হচ্ছে কে টেক, সে কি কোর্সে সেগুলো বলবে, কিন্তু আমাদের দরকার কি, আমাদের কাছে তার আইডিয়াটা, সে হচ্ছে কোন আইডিয়া দিয়েছে এবং সেই আইডিয়াটার থেকে কি হয়েছে। So আমরা দেখবো যে তার আইডিয়া নিয়ে কি বলছে, সে আসলে কোন কাজ টাজ করছে টোরছে, এগুলো আমাদের কোনো দরকার নেই, লোকটা কি সেটাও আমাদের দরকার নেই। তো আমরা হচ্ছে সামনে দেখি যে বাই কম্বাইনিং ডিফারেন্ট নাম্বারস এন্ড of weights of those atoms and whatever, Nicholson could recover the weights of all the elements in the then known periodic table। সেটা এটা করতে পারতো, কোনো দরকার নেই আমাদের দিস এক্সারসাইজ, আমরা জাস্ট চোখ বুলায় চলে যাব, আমাদের কোনো আইডিয়া আমরা পাই কিনা এখানে। যদি আমরা আইডিয়া না পাই তাহলে হচ্ছে আমাদের কোনো দরকার নেই থামার। Nicholson was wrong about the presence of protein, যাই হোক, yet amid his often fanciful theories the world exploration, Nicholson also proposed a novel theory। আচ্ছা, তো বলছে নিকলসন হচ্ছে একটা থিওরি দিছে, একটা থিওরি প্রপোজ করছে। থিওরি মানে কি, আইডিয়া। সো নিকলসন একটা আইডিয়া প্রপোজ করছে অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ অ্যাটমস। সে অ্যাটমস এর স্ট্রাকচারের উপর একটা আইডিয়া প্রেজেন্ট করছে। সো এইবার আইডিয়াটা কি হয়েছে, সো নীল বহর, একটা বিজ্ঞানীর নাম, দ্য নোবেল প্রাইজ উইনিং ফাদার অফ মডার্ন অ্যাটমিক থিওরি। সো এটা হচ্ছে নীল বহরের ব্যাপারে একটা এক্সট্রা ইনফরমেশন দিল, এখানে অ্যাপোজিশন ব্যবহার করছে। অ্যাপোজিশন মানে হচ্ছে আপনার কমা, দুইটা কমার মাঝে আপনার হচ্ছে কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া, যেটা হচ্ছে আসলে মোস্ট অফ দ্য টাইম আমার কোনো দরকার হয় না, সো এটাকে আপনারা স্কিপ করে পড়বেন। তো আমরা এটাকে নীল বহর থেকে একটু মাঝখানে একটা পড়া বাদ দিয়ে আমরা এখানে বলি যে নীল বহর জাম্পড অফ ফ্রম দিস ইন্টারেস্টিং আইডিয়া। এই যে আপনার নিকলসন যে আইডিয়াটা প্রপোজ করছে, নীল বহর হচ্ছে জাম্পড অফ ফ্রম দিস ইন্টারেস্টিং আইডিয়া, এই আইডিয়াটা থেকে সে হচ্ছে কাজ করা শুরু করছে টু কনসিভ হিজ নাও ফেমাস মডেল অফ দ্য অ্যাটম। অ্যাটমের বর্তমান যে ফেমাস মডেলটা, এইটার যে পিছে কাজ করতে গিয়ে সে হচ্ছে কি করছে, ওই আইডিয়াটা থেকে শুরু করছে। জাম্পড অফ মানে হচ্ছে কোনো একটা কিছু থেকে শুরু করা, দ্যাট মিনস সে হচ্ছে নিকলসনের আইডিয়াটাকে ধরে সেখান থেকে কাজ শুরু করছে, যেটা এখন বর্তমানে অনেক ফেমাস একটা মডেল হয়ে গেছে। ঠিক আছে, অ্যাটমিক একটা মডেল। তো আমরা যেবার আমাদের অপশনগুলোর দিকে দেখি, তো বলতেছে এখানে কিন্তু এই যে ফুল স্পেসটা যদি আপনি দেখেন, তাহলে এখানে বলতেছে সে এই এই কাজ করছে, তার কাজটা এরকম, তার কাজের বিস্তারিত একটা বিবরণ দিল এটা সেটা। কিন্তু তার আইডিয়া আমাদের দরকার হচ্ছে তার আইডিয়াটা আসলে কি করছে। সো আইডিয়াটা এখানে শুরু হয়েছে। সো আইডিয়াটা কি তাকে কোনো ইনফ্লুয়েন্সার সায়েন্টিস্ট বানাইছে? ফুল ইয়ে পড়লে আপনি কোথাও দেখবেন না তাকে ইয়ে বানাইছে। যদি আইডিয়াটা এখান থেকে শুরু হয়, এরপরে তো অফকোর্স নাই, এর আগে কি বলছে সেটা তত বেশি ইম্পর্টেন্ট না। তো তাকে হচ্ছে কোনো ইনফ্লুয়েন্সিয়াল বা তাকে কোনো ইম্পর্টেন্ট সায়েন্টিস্টরা বানায় নেয়, সো এটা হচ্ছে আমাদের এ নাম্বার বাদ, এলিমিনেট করবো আমরা। দেন হচ্ছে তার এই আইডিয়াটা কি তখন মানুষ বুঝতে পারে নাই? এই আইডিয়ার পরে কিন্তু এমন কিছু বলছে আপনি দেখছেন যে তার হচ্ছে এই আইডিয়াটা মানুষ তখন বুঝতে পারে নাই, এমন কিন্তু কিছু বলে নাই, সো আমাদের বিও কিন্তু বাদ। দেন হচ্ছে আপনার দুই নাম্বার যে আমরা দেখি যে ইনিশিয়ালি ম্যাট উইথ স্কেপটিসিজম,
মানে হচ্ছে ফার্স্টের দিকে তার হচ্ছে এটাকে মানুষ অত দাম টাম দেয় না বিজ্ঞানীরা, তার এই আইডিয়াটা। সো এই থিওরির পরে এই পর্যন্ত কি আপনি একবারও দেখছেন তার এটার সায়েন্টিস্টরা কোনো দাম দেয় না এরকম কিছু বলছে? কিচ্ছু কিন্তু বলে না। কিন্তু আমরা সি নাম্বার যদি দেখি, তা আমাদের এ বি ডি যদি বাদ থাকে তাহলে আমাদের অফকোর্স আনসার তাহলে থাকে সি, কারণ এগুলো আমাদের হয় না, সেগুলো আমাদের বাদ। তো সি নাম্বার যদি আমরা দেখি যে লেড দ্য ফাউন্ডেশন ফর সামওয়ান এলসেস ব্রেক থ্রু, মানে হচ্ছে তার এই আইডিয়াটা অন্য একজনের আবিষ্কারের জন্য ফাউন্ডেশন তৈরি করে দিয়ে গেছে, অন্য একজনের আবিষ্কারের জন্য ফাউন্ডেশন হিসেবে কাজ করছে। So আমরা এখানে দেখলেন নীল বর যে লোকটা, এই লোকটা হচ্ছে তার আইডিয়া থেকে কাজ করা শুরু করছে, জাম্পড আপ ফ্রম দিস ইন্টারেস্টিং আইডিয়া, এই ইন্টারেস্টিং আইডিয়া থেকে সে কাজ করা শুরু করছে, এবং লেটার এটা সে হচ্ছে কি করছে, অনেক ফেমাস একটা মডেল তৈরি করছে। দ্যাট মিনস আমাদের আনসারটা হবে সি, যে তার আইডিয়াটা হচ্ছে কারো একজনের ইম্পর্টেন্ট আবিষ্কারের ফাউন্ডেশন ছিল। তো এইভাবে হচ্ছে আমরা সি পর্যন্ত আসলাম। তো এরপর যে আমরা 31 নাম্বারটা দেখি, 31 নাম্বারটা হচ্ছে আমি কমপ্লিট করুন, এটা হচ্ছে আপনাদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে রাখলাম। এটা হচ্ছে ক্যামব্রিজ 17 আর টেস্ট নাম্বার 2। আমি যেভাবে বলছি সেভাবে হচ্ছে আপনারা এটা টেস্ট করে দেখেন যে পারেন কিনা, কমেন্টে জানাবেন যে আপনি পারেন কিনা। সো দেখেন এখানে আমরা যখন এগুলা সলভ করতে গেছি, ফার্স্ট কোয়েশ্চেনের এখানে অনেক ওয়ার্ড যেটা আমাদের কোনো দরকার হয় না, কিন্তু বেশি কিন্তু দেখবেন যে খেয়াল করলে যে কঠিন ওয়ার্ড গুলাই কিন্তু আমাদের প্রয়োজন পড়তেছে না। দেন হচ্ছে আপনার এখানে এই যে এইখানে জাস্ট এটুকু পড়ার মাধ্যমে আমরা ফুল বিষয়টা বুঝতে পারতেছি এবং হচ্ছে ফুল সেন্টেন্সটা কিন্তু পেয়ে যেতে পারতেছি। হ্যাঁ, এরপরে কিন্তু এই পার্টগুলো পড়ার আমার কোনো দরকার পড়তেছে না। দ্যাট মিনস আমাদের এখানে টাইম নষ্ট করার কোনো প্রয়োজন নাই। হুম। সো আপনার হচ্ছে এটা বোঝা লাগবে যে এটা আমার কি পড়া লাগতেছে, এটার পিছনে আমি টাইম দিব কি দিব না, সেটা হচ্ছে আমরা স্কিপ করতে হবে। তো এইভাবে হচ্ছে আপনি যখন এমসিকিউ করবেন, অনেক ওয়ার্ড আপনার প্রয়োজন পড়বে না, এগুলাকে আপনার স্কিপ করতে হবে, এবং স্কিপটা আপনি হচ্ছে আপনার প্র্যাকটিসের সাথে সাথে আপনি করতে পারবেন। যত আপনি প্র্যাকটিস করবেন আপনার তত বেশি এটাকে আপনার ইমপ্রুভ হবে আর কি। সো আজকের জন্য এই পর্যন্তই। আমার রিডিং এ ব্যান্ড 9 পাওয়ার যে স্ট্র্যাটেজিটার কথা বললাম সেটা ব্যাপারে জানতে এই ভিডিওটা চেক আউট করতে পারেন, আর স্পিকিং এ কিভাবে ফ্লুয়েন্ট হবেন সে ব্যাপারে জানতে এই ভিডিওটা দেখতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট কোন একটা ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।